স্যার এখানে কি শুধু ডাক্তার লেখা থাকবে নাকি ডাক্তারি পড়াশোনায় যে তিনি পিএইচডি করছেন সেটা? শোনো, তিনি একজন সম্মানীয় ব্যক্তি, বুঝতে পেরেছো? রাষ্ট্রপতির হাত থেকে পদক নিয়েছেন, সেজন্য যা যা করেছেন সবটাই লেখা থাকতে হবে। স্যার এখানে তো অনেকগুলো ডিগ্রির নাম দেয়া আছে, আমি কি তাহলে সবগুলাই লিখে দিব? এই হ্যাঁ ভাই। যা বলেছি সব লিখেছিস? জি ভাই। লিখেছিস তো? সব লিখছি। যা। বোন, এই লোকটা কি? আমার হাজবেন্ডের জিম ট্রেনার। গত 6 মাস ধরে আমার হাজবেন্ডের সাথে থাকতো আর ওকে নিয়মিত ট্রেনিং করাতো। চোখে দেখোস না? বদমাশ একটা। ওদিকে যাবি না? আরে কোথায় যাচ্ছিস? স্যার এদিকে। এই এই বানরের মতো গাছে কি? নিচে নাম।
গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। গুড মর্নিং। কেমন আছেন? এই তো ভালো। আরে আমি দেখছি তো। না, আমি চেক করছি। হাসপাতালের সব বিল এটাতে, তাই না? হ্যাঁ, সবগুলোই। কত হয়েছে? চলুন, আমি দিচ্ছি। ওকে স্যার। মা, তুমি সবকিছু গুছিয়ে নিচে চলে এসো, আমি যাচ্ছি। এই, তোর যাওয়ার দরকার কি? তোর বাবাই তো দিতে পারতো। চলো এক গেম হয়ে যাক। এখন না বাবা, আমার ইচ্ছা করছে না। কুমার, তোর জন্য কি আমি স্যুপ রান্না করব? থ্যাংক ইউ স্যার। অল দ্য বেস্ট। বসো বসো কুমার, বলো। স্যার, আমি ডিউটিতে জয়েন করতে চাই। রেস্টে থেকে কি বোর হয়ে গেছো? জয়েনের কথা ভাবছো, এটা ভালো। থ্যাংক ইউ স্যার। প্রথমে তোমাকে টেস্টের রিপোর্ট জমা দিতে হবে, কারণ এটা জরুরি। আগে রিপোর্ট জমা দাও, তারপর পরশু এসে জয়েন করো। স্যার, কিসের টেস্ট? আমাকে তো কিছু বলা হয়নি। দেখো, এই বিষয়ে অন্য কেউ জানে না। শোনো, ঘটনাটা যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে তোমার ফিটনেস টেস্ট করতে হবে, কিন্তু পরিস্থিতি যদি এমন হয় যে মৃত্যু বা ট্রমা পর্যায়ে চলে গেছে, সেক্ষেত্রে সাইকিয়াট্রিক টেস্ট রিপোর্ট লাগবে। স্যার, 4 মাস হয়ে গেছে, আর ডাক্তাররা বলার পরে আমি ডিউটিতে জয়েন। না 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 কুমার, একটা কথা বলি শোনো, আমরা ভালো করেই জানি যে তুমি ঠিক আছো। এটা তো জাস্ট ফর্মালিটি। প্লিজ করো এটা। ওকে স্যার। ম্যাডাম, ওর স্বামী তো প্রতিদিনই নাটক করে। এর আগেও 2-3 বার এমন হয়েছে। আমি মনে করি এখন থেকে ওর সাবধান হওয়া উচিত। বাইরের একটা মেয়ের জন্য ওর স্বামী এসব ইচ্ছে করে করছে। এসব কিভাবে মেনে নিস? আরে ম্যাডাম, এখানে আমার স্বামীর কোনো দোষ নেই। আসলে ওই মেয়েরই চরিত্র খারাপ। এই, বেশি কথা বলবি না। মেয়ের কথা বাদ, আগে তোর স্বামীকে ঠিক কর তুই, বুঝেছিস? কাকে চান আপনি? আমি ইন্সপেক্টর কুমার, ডাক্তারের কাছে এসেছি। স্যার, ওখানে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন, আমরা ডাকবো। আচ্ছা শোনো সাবিত্রী, যদি মনে হয় তোমার স্বামী ঠিক পথে আছে তাহলে সাপোর্ট করো, আর তুমি তাকে ভালো করে বুঝিয়ে বলো যেন মেয়েদেরকে কখনো নির্যাতন না করে। আর তোমরা দুজন এখন ঝগড়া করা বন্ধ করো, ঠিক আছে? ম্যাডাম, আপনি একদম ঠিক বলেছেন। এজন্যই আপনার মতো একজন। কথা শেষ হয়েছে? আমার লেট হচ্ছে, আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছি। অ্যাপয়েন্টমেন্ট? হ্যাঁ অনিতা বলছি। কাউকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া ছিল? ও এখন? আচ্ছা তোমরা যাও। ঠিক আছে। আই এম অ্যান ইন্সপেক্টর। 3 মাস আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই সাইকিয়াট্রিক টেস্টের জন্য। কি বললেন? এটা অ্যাক্সিডেন্ট নয়, ইনসিডেন্ট। হাই ট্রমেটিক নিয়ার ডেথ ইনসিডেন্ট। ও সরি, এমনি বলে ফেলেছি। 3 মাস হয়ে গেছে, এখন ঠিক আছি। আসলে এটা তেমন কিছু না, জাস্ট ফর্মালিটি হিসেবে আসলাম। ফর্মালিটি মানে? দেখুন, আই এম ওকে নাও। অন্য ডাক্তাররাও তাই বলেছে। সাইকিয়াট্রিস্ট? সরি, মানে তারা কি মনোবিজ্ঞানী? না। শুরুটাই ভালো হয়নি। ইটস নট এ গুড থিং। আমি যদি ভুল কিছু বলে থাকি সেজন্য আমি সরি।
না না, সরি বলার কিছু নেই, ঠিক আছে। আচ্ছা, রিসেন্টলি কোন মুভিটা দেখেছেন? দেখুন, গত 3 মাস আমি হসপিটালে, আর এসব প্রশ্ন আপনি আমাকে করছেন? আসলে এখনকার বেশিরভাগ রোগীরাই হাসপাতালের বেডে শুয়ে শুয়ে মুভি দেখতে পছন্দ করে। মুভি ভালো না লাগলে তখন তারা ঘুমায়। গত বছর আমার টাইফয়েড হয়েছিল, আমি 11টা মুভি দেখেছিলাম। আরে, পুলিশ অফিসার হয়ে এসব পাইরেটেড মুভি দেখবো নাকি? তাহলে ঠিক আছে, পরের বার আবার যখন অসুস্থ হয়ে হসপিটালে থাকবেন তখন পুরনো মুভির অরিজিনাল ডিভিডি এনে সব মুভি দেখে ফেলবেন। টাইম পাস। সত্যি বলছি, আপনার অনেক ভালো লাগবে। কেন এমনটা হয়েছে, আপনি কবে সুস্থ হয়ে ডিউটিতে ফিরবেন, এসব চিন্তা চলে যাবে। বুঝতে পেরেছেন? আপনি কোথায় পড়েছেন? এটা আমার সার্টিফিকেট কালার জেরক্স, অরিজিনালটা ব্যাংকে আছে, লোনের জন্য। ওকে? না না, এর দরকার নেই, আমি এমনিতে জিজ্ঞেস করলাম। আই এম রিয়েলি সরি। আপনি তো জানতে চাইতেই পারেন, সরি বলার কি আছে? না না, আই এম সরি, আপনি ভুল ভাবছেন। সে ভুল ভাবার কি আছে? আপনি এখন ইউনিফর্ম ছাড়া বসে আছেন। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি কি করেন, তাহলে কি আইডি কার্ড দেখাবেন না? তাহলে তো সরি বলতেই হবে। আপনি এখনো ভয় পাচ্ছেন? সরি, বুঝিনি। ওই অ্যাক্সিডেন্টের কথা মনে পড়লে এখনো আপনার মধ্যে ভয় কাজ করে। এই অবস্থায় ডিউটি জয়েন করা ঠিক হবে না। অ্যাডভাইস দিচ্ছি না, উচিত হবে আরও কিছুদিন আপনার ট্রিটমেন্ট চালিয়ে যাওয়া। আপনি কিভাবে জানলেন আমি ভয় পাচ্ছি? আমি ডক্টর, আপনি পেশেন্ট, আমি আপনার কন্ডিশন ভালো বুঝবো। পাগল ডাক্তার মনে হচ্ছে আপনাকে। সার্টিফিকেট আবার দেখান তো। এতই গো আপনার? প্রথমে যদি জানতাম এই অবস্থা, আমার সার্টিফিকেটই দেখাতাম না। যা ভেবেছিলাম তাই। কনফার্ম হতে চাচ্ছিলাম আপনার মধ্যে ভয় কাজ করে, সেটাই হলাম। আসলে আপনি অনেক রাগী। আপনার ভেতর যত রাগ ততটাই ভয়। আপনি আসলে পাগল। সরি। গরুর মতো চামড়া, মারতে গিয়ে নিজের হাতটাই ব্যথা হয়ে গেছে। স্যার, এটা মদ খাচ্ছেন না পানি খাচ্ছেন? সত্যি বলছি, পানি খেয়ে আপনি এমন একটা রিয়াকশন দিচ্ছেন মনে হচ্ছে মদ খাচ্ছেন। মদও লজ্জা পাচ্ছে। কত বড় সাহস ওই পাগল ডাক্তারের, আমার সাথে এভাবে কথা বলে। কে পাগল স্যার? কে আবার? ওই সাইকিয়াট্রিস্ট। দেখেছো, আমি বলেছিলাম না যে আমরা ভালো কাজ করার সময় কোনো ডাক্তারের কথা এখানে বলবো না, বলেছিলাম না? এই মাতলামি করা কোনো ভালো কাজ নাকি? সেটা বুঝতে হলে আপনাকে আগে মাতাল হতে হবে, যেটা সম্ভব না। এই স্যারকে বলো তো। আর বাদ দিন তো এসব, এখন স্যার এমনিতে টেনশনে আছেন। আমি বসি এখানে? বসি এখানে খালি পাকনামে। যাও নিজের কাজ করো। এই জিজ্ঞেস করার কি আছে, বসো এখানে। থ্যাংক ইউ স্যার। এই যে বদমাইশটাকে ধরে নিয়ে এসেছি, যা ওকে গিয়ে একটু সেবা কর। কিসের জন্য? আরে ইফটিজিং এর জন্য। জানোমাল একটা। এই আরে স্যার, আপনাকে বলিনি, ওই লোককে বলেছি। দেখেছেন কিভাবে কথা বলে, আমাদের হিসেবেই ধরে না। আচ্ছা মিস্টার কার্না, যদি কোনো মেয়ে তোমাকে ভীতু বলে তাহলে তোমার কেমন লাগবে? ডাক্তার আপনাকে এই কথা বলে? তোমার কি মনে হয় আমি বানিয়ে বানিয়ে বলছি? আমার কি কোনো মান সম্মান নেই নাকি? হ্যাঁ, পানি খেয়ে যে লোক সম্মানের কথা বলে তার সাথে কথা বলে লাভ কি? আর যে লোক মদ খাওয়ার পরই মান সম্মান কি সেটা বুঝতে পারে, তার সাথে কথা বলার কোনো মানে নেই। একদম। গুড নাইট, গুড নাইট। ও কি রাগ করলো নাকি? রাগ করলো সেটা দেখলেন, বোতলটা যে নিয়ে গেল সেটা দেখলেন না। আচ্ছা স্যার, আপনি মেন্টাল টেস্ট সার্টিফিকেট কিভাবে জোগাড় করলেন?
ওটা মেন্টাল টেস্ট সার্টিফিকেট না, সাইক্রেটিক এভলিউশন। সেটাই তো বললাম, কিভাবে জোগাড় করলেন? তোমাকে বলছি, কাউকে বলবে না। আমি ডিএসপি স্যারকে বলেছিলাম, উনি অন্য ডাক্তার এনে সহজে আমাকে সবকিছু রেডি করে দিয়েছেন। একবার ভাবো তো, ওই পাগল ডাক্তারের কথা শুনলে কি হতো? গুড মর্নিং স্যার। গুড মর্নিং। স্যার ক্যাশ না কার্ডে? ক্যাশ নেই আমার কাছে, কার্ড। স্যার 183 টাকা মাত্র, কার্ডে করা যাবে না। একটু দেখুন না। দাঁড়ান দেখছি। আচ্ছা এই নিন 200। ম্যাম। স্যার থ্যাংক ইউ। আবার আসবেন। এক্সকিউজ মি স্যার, হ্যাঁ চেক করে নিন, এখানে কিছু টাকা কম আছে। সত্যি? দিন, আমি চেক করছি। দেখুন তো। সরি স্যার। ও ইটস ওকে। আপনি কি স্টুডেন্ট? থ্যাঙ্কস, কিন্তু আমি একজন ডক্টর, সাইকিয়াট্রিস্ট। ওয়ান্ডারফুল। আমিও সাইকোলজির স্টুডেন্ট ছিলাম। বিএসসি শেষ করে বিজনেস ম্যানেজমেন্ট আর মার্কেটিং এর দিকে চলে গেলাম। বাই দ্য ওয়ে, আমি রুদ্র। আপনাকে আমার কার্ড। আমি চিনি আপনাকে, আপনি মোটিভেশনাল স্পিকার। আপনার স্পিচ শুনে হাজারো মানুষ নতুন করে বাঁচার স্বপ্ন দেখে। আরে বাহ, আমি তো জানতামই না যে আমি এত ফেমাস। নিজেকে ফেমাস হবার কিছু নেই, যেহেতু আমরা দুজন একই ফিল্ডে কাজ করি, সেহেতু একটু খোঁজ খবর রাখি, এটা আর এমন কি। বুঝতে পেরেছি। আমার ক্লাসে জয়েন করছেন না কেন? করেছি তো, গত 3 মাস আগে গিয়েছিলাম। রিয়েলি? দেখুন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে একটা কথা বলতে পারি, তা হলো আপনার ক্লাসে যেসব বক্তব্য দেওয়া হয় এগুলোর কোনো মানে নেই আমার কাছে। ক্লাসের সময় মনে হয় সবই ঠিক আছে, কিন্তু আসলে কোনো লাভ নেই। ও থ্যাংক ইউ, বাই। স্যার 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 আমি কিছু করে নেই স্যার। স্যার স্যারের দেন স্যার। স্যার আমি কিচ্ছু করে নেই স্যার। স্যার 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 আমি এসবের কিছু জানি না। ওই দিন অন্য কেউ আপনার ইচ্ছা করে ফাঁদে ফলাইছিল, আমি কিছু জানি না স্যার। আমার কথাটা বিশ্বাস করেন, আমার ছেড়ে দেন, সত্যি আমার দোষ নাই। হ্যাঁ তাই নাকি? ছেড়ে দেবো তোকে? শোন, তোকে এবার কম পেটাবো, একদম চিন্তা করিস না, ঠিক আছে? হ্যাঁ কি বললেন? ভিভিয়ান রোড। আচ্ছা আমি আসছি। মূর্তি স্যার। ভিভিয়ান রোড। ওকে স্যার। মার্ডারই তো, কোনো কনফিউশন আছে? না স্যার, রাতে শ্যুট শেষ করে তারা বাসায় ফেরে, তার সাথে তার পার্সোনাল মেকআপ ম্যান ছিল। এখানে ফিঙ্গারপ্রিন্টস যা পেয়েছি তা ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দিয়েছি, আর মেকআপ ম্যানের ফোনও বন্ধ পাচ্ছি। মনে হয় ধর্ষণ করার চেষ্টা করেছিল। প্রেসলিক? সমস্যা নেই স্যার, কিন্তু ডিআইজি স্যার ফোন করেছিলেন। ডিআইজি স্যার? জি স্যার। কোনো সেলিব্রিটি নাকি? জি স্যার, ওনার নাম ভীমসা, সবাই ওনাকে চেনে। ইডিয়েটটাকে ছেড়ে দাও। এই যা। ওকে স্যার। ডেকে তুলবো?
স্যার স্যার কোথায় যাচ্ছেন? আরে স্যার কেমন আছেন? একটা রুম লাগবে। সিঙ্গেল নাকি ডাবল কোনটা? এই যা আছে। ঠিক আছে স্যার, ঠিক আছে, এই নেন এই নেন। আপনার কাছে এসেছি। শপিং মলের বাইরে আপনাকে দেখেছিলাম, তারপর ফলো করতে করতে। মিস্টার কুমার, আপনার সাহায্য দরকার। প্লিজ আমার কথাটা একবার শুনুন। হেই মিস্টার কুমার, যা এখান থেকে। স্যার স্যার কি হয়েছে স্যার? স্যার দাঁড়ান স্যার, স্যার বলুন আমাকে কি হয়েছে প্লিজ স্যার, সমস্যা কি আসলে? আচ্ছা ঠিক আছে, আমার বাসা এখানেই, আপনি চাইলে বিশ্রাম নিতে পারেন। সমস্যা নেই স্যার, চলুন না আমার সাথে। তোকে যা বলেছি সব মনে রাখবি। আরে এখনো বাসায় তোমরা? এখনই বের হচ্ছি। আরে দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। তুমিও আমাদের সাথে চলো না বাবা। আমার কাজ আছে মা। তাহলে কাজ রেখে আমাদের সাথে চলো বাবা। আমার লক্ষ্মী মেয়ে, চলো 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 চলো। হ্যাঁ হ্যাঁ চলো। কেমন আছেন? আচ্ছা চলো এখন, চলো চলো। এটা ধরো, সাবধানে যাও, আর পৌঁছে ফোন দিও। ঠিক আছে। এই সময় আবার কি এলো? আপনি তো ওই ডক্টর যে স্যারকে ডিউটিতে জয়েন করতে মানা করেছিলেন। হ্যাঁ আমি কি ভুল বলেছিলাম? ডিউটিতে জয়েন না করলে আজকে এই অবস্থা হতো? দাঁড়ান দাঁড়ান, এই ইনজেকশন ওনাকে না দিলে সমস্যা আরও বেড়ে যাবে। লাগবে না, কিছুক্ষণ বিশ্রাম নিলে আমি আশা করি উনি ঠিক হয়ে যাবেন, আপনি চিন্তা করবেন না। গিয়ে দেখুন তো উনি ঠিক আছেন কিনা। ডিপার্টমেন্টের জন্য স্যারের সুস্থ থাকাটা জরুরি, আপনি যে কোনোভাবেই হোক ওনাকে সুস্থ করে দিন। কুমার, কুমার, এই কথা কানে যায় না, যা এখান থেকে। ইনজেকশনটা নিতে হবে, তারপর যাব। এই তোর সমস্যা কি? হ্যাঁ তোকে না বলেছি? হোল্ড ইয়োরসেলফ কুমার। একজন সেলিব্রিটির খুন হয়েছে আর তুমি স্পটে গিয়ে 5 মিনিটও দাঁড়াতে পারোনি। উপর থেকে কত প্রেশার জানো? অন্য সব কেসের মতো এটা না। স্যার আমার 15 দিনের ছুটি লাগবে। হোয়াট? স্যার কাল আমি একটু সমস্যায় পড়েছিলাম, স্ট্রেস ডিসঅর্ডার। ওই ডাক্তার ঠিকই বলেছিল
আমি ওই ইনসিডেন্টের কথা এখনো ভুলতে পারছি না। গতকালকে যে খুনের ঘটনা আর আমাকে যে মারতে চেয়েছিল, দুটো একই রকম স্যার। আসলে স্যার আমি নর্মাল হতে পারছি না। সরি স্যার। শ্রীকান্ত আছে? এখনই বলো আমাকে কল করতে। প্রথমে আপনাকে ব্রেন নিয়ন্ত্রণ করার ব্যায়াম করতে হবে, আর সেজন্য আমি যেভাবে দেখিয়ে দিয়েছি সেভাবে করুন। শুরু করুন, আমি আসছি। আচ্ছা আনিতা, একটা কথা বলো তো, আমাকে দেখে কেন মনে হলো যে আমার স্পেশাল কেয়ার দরকার? তোমাকে দেখেই মনে হয়েছে তোমার লাইফ টাইম স্পেশাল কেয়ার দরকার। স্যার তো একদম ভালো হয়ে গেছে দেখছি। ট্রিটমেন্ট তো এখনো শুরুই করিনি, আরো সময় লাগবে পুরোপুরি সুস্থ হতে। আমি আর আমার কুকুর সাম্বা কুয়ার মধ্যে পড়ে গেছে। সাথে সাথে আমিও ঝাঁপ দিলাম, কিন্তু আমি সাঁতার জানি না। আমি উঠতে পারছি না, ডুবে যাচ্ছি। আমি আজকে আকাশে যাব। এদিকে এসো। এই এই কি করছো? এই এই আমাকে নামাও। স্যার চেষ্টা করুন স্যার, পারবেন। বাঁচাও। আসো না, তুমি সাঁতার কেটে আসো। এখন কিন্তু রিস্ক হয়ে যাচ্ছে। এই নৌকাটা ওইদিকে নিয়ে দাঁড়ান, কোনো সমস্যা নেই, ও চলে আসবে। স্যার এই তো চলে এসেছে। পারবেন স্যার, আপনি পারবেন। এই রশি ফেলো। ধরুন স্যার, তাড়াতাড়ি তাড়াতাড়ি। স্যার শক্ত করে ধরুন স্যার। এই তো স্যার। আচ্ছা, কি সারপ্রাইজ? বলে দিলে তো ওটার সারপ্রাইজ থাকে না। পুলিশের গাড়িতে করে আমি যাব না। এসো আমার গাড়িতে চলো। উনি রুদ্র, ইন্ডিয়ার নাম্বার 1 মোটিভেশনাল স্পিকার। উনি অনেকের জীবন বদলে দিয়েছেন। আসলে তোমরা আমাকে নিয়ে যে কষ্ট করেছো তার চাইতে ওনার কাছে গেলে আরও সহজেই হয়ে যেত। ও আরে আমি তো মজা করছিলাম। ওনার ক্লাসগুলো হচ্ছে কনফিডেন্স ইজ বিলিভিং। আমি জানি, এর আগে আমি এখানে এসেছি। সমস্যা নেই, চলো। সত্যি এটা অনেক বড় সারপ্রাইজ। মনে হয় ক্লাস ভালোই হবে, চলো দেখি। আমি তো বোর হব। ভাই আপনি একটু ওই সিটে বসবেন, আমরা একসাথে বসতাম। পারবো না। এসো পাশে গিয়ে বসি। ইটস ওকে। এখানে বসুন প্লিজ, আপনারা বসুন। আজকে আমি আপনাদের সাথে আত্মবিশ্বাস নিয়ে কথা বলবো, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এটা সম্পর্কে সবাই জানেন, কিন্তু কিভাবে আত্মবিশ্বাসী হতে হয় সেটা জানেন না। আত্মবিশ্বাস জিনিসটা বোঝা আর নিজের মধ্যে তৈরি করার মধ্যে পার্থক্য রয়েছে। প্রথমত, আমাদের নিজেদের নিয়ন্ত্রণ করা শিখতে হবে। আর যা কিছু করি না কেন সেটা সবসময় নিজের মন থেকে চাইতে হবে। একটা কথা মনে রাখবেন, সেটা হলো ডেডিকেশন ছাড়া প্রতিভা কিছুই না। সরি। আমি আপনাদেরকে কিছু সহজ টেকনিক শেখাবো, যেটা আপনারা রেগুলার করতে থাকলে অভ্যাসে পরিণত হবে। তারপর এই অনেক হয়েছে, আমার টাকা আমারে ফেরত দে। ফক্স, 1 সপ্তাহ ধরে এখানে আসতেছি, কিন্তু কিছুই হয় নাই। আজ পর্যন্ত আমি একটা চাকরিও পাই নাই। শুধু শুধু আমগো মতো সাধারণ মানুষে বোকা বানাইতাছিস তুই। এই এসব বাটপারি বন্ধ কর। সিকিউরিটি, আমি কি বলেছিলাম আপনাকে চাকরি দেব? এমন কিছু কি বলেছিলাম যে সব সমস্যা দূর হয়ে যাবে?
শুধু নিজের উপর আত্মবিশ্বাস বাড়ানোর কথাই বলেছি। এই আজাইরা কিসের আত্মবিশ্বাস? আত্মবিশ্বাস ওটাই যে এত মানুষের সামনে কথা বলছেন। আমার ক্লাসে এটাই বোঝাই, বুঝতে পেরেছেন? এরকম সাহস আত্মবিশ্বাস অন্য জায়গায় দেখান, কাজে আসবে। আরে থাম, তুই তোর পাগলের মতো কথাবার্তা বন্ধ কর। ও আমারে বোকা বানাইছে। সবাই শুনুন, আমি এখানে কোনো মেডিসিন বিক্রি করি না, আমি শুধু পথ দেখাই। একদিনের ক্লাসে আমি আমার এক্সপেরিয়েন্স শেয়ার করি, বুঝতে পেরেছেন নিশ্চয়ই? এবার আসুন আমরা ক্লাসে ফিরে যাই। আশা করি এই ক্লাসে আপনারা সব বুঝতে পেরেছেন। হ্যালো, পরের ক্লাসে তুমি এখানে বসে ঘুমাচ্ছ? আমার নাকও ডাকছিলে। ভালো বলেছেন স্যার। থ্যাংক ইউ। হাই স্যার, আই এম কুমার ফ্রম ক্রাইম ব্রাঞ্চ। ও ভালোই তো, পুলিশরাও আসা শুরু করেছে। আপনাকে এখানে দেখে ভালো লাগছে। থ্যাংক ইউ। আপনার সেমিনার ভালো ছিল, আশা করি কাজেও লাগবে। আচ্ছা স্যার, ও হচ্ছে আনিতা, একজন সাইকিয়াট্রিস্ট। হ্যালো, কেমন আছেন আপনি? ভালো আছি। গুড। আপনি ওনাকে নিয়ে এসেছেন তাই না? ইয়েস স্যার। জানতাম। বসো কুমার। এই কেসটা তুমি সামলাবেন এটা কিন্তু আর বলবে না। ট্রাস্ট মি স্যার, এই কেসটা আমি সামলাবো। আমার কোনো সমস্যা নেই, কিন্তু উপর থেকে একটু প্রেশার আছে। 1 সেকেন্ড, শ্রীকান্তকে বলুন আমি কথা বলতে চাই। এই বয়সে এসে এরকম কেস আমার জন্য কঠিন। এদিক সেদিক হলেই সবার নজর আমার উপর এসে পড়বে। তার চেয়ে তুমিই সামলাও। স্যার, ফরেনসিক টিম এতদিন কি করেছে? এর আগেও এরকম একটা খুন হয়েছে, ওই খুনিকে ধরতে গিয়ে আমাকে হাসপাতালে ভর্তি পর্যন্ত হতে হয়েছে। এই খুনে 3 মাস পর একদম ওরকমই আরেকটা খুন হয়েছে। দুটো খুন একই রকম, কিন্তু এখন পর্যন্ত আপনার ডিপার্টমেন্ট কি করছে বলুন তো? আমার কাছে ফাইল চেয়েছো, আমি দিয়েছি। এত কথা আমাকে বলছো কেন? কোনো সাহায্য লাগলে আমাকে বলো, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। শুনুন, আপনি বলেছিলেন শেষ 10 দিন ধরে আপনার ছেলের অনেক কিছু বদলে গিয়েছিল। সেটা কীরকম আমাকে একটু বলবেন? ও কেমন জানি আচরণ করছিল, আমার সাথে তো কথাই বলছিল না। হঠাৎ একদিন একটু কথা বলেছিল, কিন্তু মনে হয়েছে অন্য কেউ কথা বলছে, মানে অজানা মানুষের মতো আচরণ করছিল। অজানা মানুষের মতো মানে কি? একটু বুঝিয়ে বলুন না। কাজে যাওয়া বন্ধ করে দিয়েছিল। ও তো কখনো পত্রিকা পড়তো না। আমার মেয়ের জামাই একদিন আমাকে বলছিল যে ও নাকি ইংরেজি পত্রিকা পড়া শুরু করেছে, আর সিগারেটও খাওয়া শুরু করেছে। ধন্যবাদ আপনাকে। ইমসা ম্যাডামের ক্যারিয়ারের শুরু থেকে গুপি ম্যাডামের মেকআপ ম্যান হিসেবে কাজ করছে, কিন্তু ম্যাডামের মৃত্যুর পর 10 দিন ধরে ওকে কোথাও পাওয়া যাচ্ছে না। ওর ফোন নাম্বারও বন্ধ পাচ্ছি। 3-4 মাসে ওর অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, যেগুলো ও কখনোই আগে করতো না। আমার ওকে নিয়ে অনেক চিন্তা হচ্ছিল। ভেবেছিলাম ডাক্তার দেখাতে নিয়ে যাব, সেজন্য আমার ভাইকে আসতে বলেছি। আমার সাথে এমন ভাবে কথা কইতেছিলেন যে উনি আমারে চেনেনই না। আমার মনে হইতেছিল এটা গুপি ভাই না। আগে কখনোই এমন করতে দেখি নাই। বাড়িতে কেউ আছেন? স্যার, আইতেছি। স্যার, কিভাবে যে বলি। আপনি আমাকে বলতে পারেন। বলছিলাম না পরিবর্তনের কথা, মানে ও সব বারবার পরিষ্কার করত, অদ্ভুত অদ্ভুত সব কথাবার্তা বলতো। আমার মেয়ে তো একবার ওর আচরণ দেখে অনেক ভয়ই পেয়েছিল, ভূতের মতো আচরণ করছিল।
কি কি যে করে ও, আমি আপনাকে বোঝাতে পারবো না স্যার। মাঝে মাঝে তো আমি নিজেও ওকে দেখে ভয় পেয়ে যেতাম স্যার। আচ্ছা, তার চেহারায় কোনো পরিবর্তন? না, কোনো পরিবর্তন হয় নাই, একদম নর্মাল লাগতো। এক মিনিট স্যার, এই দেখেন স্যার, হঠাৎ করে গুপি ভাই এসব ইংলিশ বই পড়া শুরু করছে। তারপর আবার চুলও কালার করা শুরু করেছে। হ্যাঁ স্যার, শেষবার আমি তারে যখন দেখছিলাম সে চুলই কালার করতেছিল। আচ্ছা শুনুন, রিসেন্টলি তোলা তার কোনো ছবি আছে? হ্যাঁ আছে, এই নিন স্যার। মূর্তি, ওটা আমি দেখছি। বাকিগুলো? 4 দিন আগে লোকটা ক্লাসে এসেছিল। সন্দেহ করছে একটা খুনের সাথে জড়িত। আপনাদের সিসিটিভি ফুটেজ আরও সব ডিটেলস আমার দরকার। এই নিন স্যার। মূর্তি, অ্যাড্রেস আর নাম্বারটা চেক করো। কারণ তুমি ভূতে বিশ্বাস করো? না স্যার, গত 10 দিন ধরে গুপি যে সিম ইউজ করছে তাতে আউটগোয়িং বা ইনকামিং কোনো কল হয়নি। তোমরা কেউ সিমের লোকেশন ট্র্যাক করতে পেরেছো? এখন সিমটা অ্যাক্টিভ না, কিন্তু অ্যাক্টিভ থাকা অবস্থায় মোবাইলের IMEI নাম্বার পেয়েছি। ওই ফোনে আরেকটা সিম ছিল, সেটার মধ্যে 6 দিন আগে একটা আউটগোয়িং কল এসেছিল। কোথা থেকে? হোটেল রয়্যাল প্লাজা স্যার। ও ডিটেলস চাই। রুম নাম্বার 208 স্যার। স্যার, গেস্ট কোথায়? জানি না স্যার, মনে হয় বাইরে। জানো কোথায় গেছে? না স্যার, লোকটা একটা পাগল, আসলেই পাগল স্যার। তার জন্য সারাদিনে 5 বার আমাকে রুম পরিষ্কার করতে হয়, তারপর আবার টিপসও দেয় না। কি হয়েছে এখানে? ভাই, এই রুমে যে থাকে সে কখন আসবে? সে উপরে বারে আছে। কোন ব্র্যান্ড দেব? ব্র্যান্ডি, কনিয়াক, হুইস্কি? এই অ্যাক্ট্রেস বিমসার খুন সম্পর্কে কি জানিস বল। আমরা তদন্তে এসেছি। আমি মাতাল আছি, এ সময় তদন্ত করতে এসেছো? মানে ভেবেছো আমি তোমাকে সবকিছু বলে দেব? এই আরে ছাড়ো ছাড়ো, আরে ছাড়ো, এখন ছেড়ে দাও ভাই। আমি একা কথা বলতে চাই। এখানে ওয়েট করো। সিগারেট খাবে নাকি? বিমসাকে কেন মেরেছিস? তোমাকে বললেও বুঝবে না। কেন? বোঝার জন্য কি তোর মতো খুনি হতে হবে? বোঝার কি আছে এখানে? পুরোটা অভিজ্ঞতা। ক্লাসে রুদ্র কি বলেছে মনে নেই? এই, আমার সাথে তোর একা কি কথা? প্রথম খুন আর দ্বিতীয় খুনের মধ্যে এত সময় কেন লেগেছে বলতে পারবে? প্রথম খুন মানে কি বলছিস? আমি প্রথম খুন করার 5 মিনিট পরে তুমি ওখানে এসেছিলে। তারপর আমাকে মারতে চেয়েছিলে, কিন্তু আমি লড়াই করেছি। যদিও আমি মরে যাই আর তুমি বেঁচে যাও। এই, ঠিক করে বল। দাঁড়াও, আমি আসছি। আরে কি করছে? এই এই
এই বডির দরকার নেই, আমি আবার ফিরে আসবো। করনা, অ্যারেস্ট হিম। দেখো, কালকের ঘটনা নিয়ে তদন্ত করা হচ্ছে। যদি তোমাদের কোনো ভুল সেখানে পাওয়া যায় তাহলে তোমাদের সাসপেন্ড করা হবে। একটা কথা মাথায় রেখো, এই কেসটা খুবই গুরুত্বপূর্ণ। মনে হয় না তোমাদের দিয়ে হবে, তারপরও তোমাদের ওয়ার্নিং দিয়ে দিলাম। এখন যাও। কেন এটা নিউজ করব না? আপনারা মানুষ খুন করবেন আর আমাদেরকে বলবেন এটা খুন না, এটা আত্মহত্যা। পানি এভাবে খেতে হয় না। যেভাবে পানি খাচ্ছিলে এটা একদমই ঠিক না। বোতলে মুখ লাগিয়ে পানি খাওয়া উচিত, সেটা শরীরের জন্য ভালো। তুমি কি একদিনের জন্য স্বাস্থ্য নিয়ে অ্যাডভাইস দিয়ে বন্ধ করবে প্লিজ? মাফ করো। আচ্ছা, বুঝেছি। স্বাস্থ্য নিয়ে কিছু বললাম না, কিন্তু কিকবক্সিং নিয়ে তো বলতে পারি। এমন কিছু আছে যেটা তুমি জানো না? রান্না সম্পর্কে জানি না, শিখতে হবে। হ্যালো, স্যার। স্যার, উনি অ্যাডভান্স সেন্টার অফ নিউরোলজির হেড। ওনার নাম নারায়ণ। যতটুকু জানতে পেরেছি এই ফিল্ডে পুরো বিশ্বের মধ্যে তিনি সেরা। নিউরোলজিতে? উনি মানুষের ব্রেন নিয়ে কাজ করতেন। ওনাকে বলা হয় ব্রেন কার্যকারিতার গবেষক। এই ফিল্ডে যারা কাজ করেন তারা সবাই তাকে ভালো করে চেনেন। খুনির হাতে গ্লাভস পরা ছিল, যে কারণে ফিঙ্গারপ্রিন্টস পাওয়া যাচ্ছে না। স্যার, কোনো ক্লু পেয়েছেন? ঘটনাটা কি হয়েছে আইডিয়া করে বলছি। মিস্টার নারায়ণ ভোরবেলা এদিক দিয়ে আসছিলেন।
আগের খুনগুলো আর এটার মধ্যে কিছু পার্থক্য আছে। খুনি মনে হয় ছেলে। না, সেটা জানি না, তবে এবার খুনি খুব সতর্ক ছিল, হাতে গ্লাভস ছিল। সে আমাদের এটা বোঝাতে চেয়েছে যে আগের ঘটনা আর এটার মধ্যে মিল আছে। স্যার কিছুই বুঝতে পারছি না, খুন করছে আলাদা আলাদা ব্যক্তি, কিন্তু সবগুলো খুনি একরকম। অদ্ভুত লাগছে ব্যাপারটা। এত অদ্ভুত ঘটনা দেখে আপনি কিছু বুঝতে পারছেন স্যার? স্যার খুনটা তো ভৌতিক মনে হচ্ছে। বুঝতে পারছি না। ওর প্রথম খুনটা দেখে মনে হয়েছিল কোনো একটা কিছু পাওয়ার চেষ্টা করছে, কিন্তু এখন মনে হচ্ছে ওর অন্য উদ্দেশ্য আছে। শোনো। জি স্যার। এটা সিরিয়াল নাম্বার নোট করে মূর্তিকে দাও। ওকে। আর এটার অ্যাপ্লাইড ডেট সহ সব ডিটেলস আমার চাই। ওকে স্যার। যাও। এই বইটা কার? একবার বাবা বলছিল আমাকে, কি যেন নাম ওনার? রুদ্র। হ্যাঁ রুদ্র। বাবা তো এই বই খুব আগ্রহ নিয়ে পড়তো, পড়ে শেষ করেছে কিনা জানি না, কিন্তু কেন বলুন তো স্যার? আচ্ছা, তোমার বাবা কি কখনো ওনার ক্লাসে গিয়েছিলেন? কখনো যায়নি স্যার, আমি নিশ্চিত। বাবা নিজেই তো স্ট্যানফোর্ডে ক্লাস নিতেন। বাবার এসব নর্মাল ক্লাসে যাওয়ার প্রশ্নই আসে না স্যার। থ্যাংক ইউ। আচ্ছা স্যার, এখন তো ক্লাস চলছে, আপনি একটু অপেক্ষা করুন প্লিজ স্যার। পরের সেশনে বাকিটা বলবো। ওকে স্যার, আপনার সাথে দেখা করতে এসেছে। হ্যালো স্যার, কেমন আছেন? আসুন। স্যার, আপনি ঠিক আছেন? অবশ্যই আমি ঠিক আছি। কি হয়েছে? কি নিয়ে টেনশনে আছেন বলুন মিস্টার কুমার। হ্যাঁ সরি, ভুলে গিয়েছিলাম। কেমন আছেন? ভালো আছি। আপনি কিছু মনে না করলে কিছু প্রশ্ন করতে চাই। আমার কাছে কি জানতে চান? আপনি কি সিগারেট সবসময় খান নাকি মাঝে মাঝে? মাঝে মাঝে খাই, মাঝে মাঝে খাই না, আমার ইচ্ছে। আচ্ছা, আপনি সায়েন্টিস্ট নারায়ণ সম্পর্কে কিছু জানেন? সায়েন্টিস্ট বলতে কেমন সায়েন্টিস্ট? নামটা কেমন চেনা চেনা লাগছে। সবাই ওনাকে চেনে, মানুষের ব্রেন আর নার্ভস নিয়ে কাজ করতেন। ও সরি, আমি চিনি না। আপনার বই ওনার বাসায় দেখেছি, আর এ কারণে আমি এখানে জানতে এসেছিলাম যে কখনো বা কোনোভাবে উনি আপনার ক্লাসে এসেছিলেন কিনা। না, না। কোনো সমস্যা? স্যার কি আগে সিগারেট খেতেন নাকি নতুন ধরেছেন? না, আগে থেকে খেতেন না। স্যার, স্যার, স্যার কোথায় যাচ্ছেন স্যার? এটা রুদ্র স্যারের? হ্যাঁ স্যার।
ক্লাসে তো চুপ থাকে, এখন এমন করছে কেন? জানি না, গত 4 দিন ধরে এমন করতেছে। রুদ্র স্যাররা দেখলেই এমন চিল্লাচিল্লি শুরু করে দেয়। রুদ্র স্যার আমারে কইছে ওরে যেন সবসময় বাইরে এনে রাখি। স্যার, আমি যা বলছি মন দিয়ে শুনুন। আপনি আমাদের সাথে চলুন প্লিজ। আপনার ভালোর জন্য বলছি। আপনি বিপদে পড়বেন, নয়তো অন্য কারোর জন্য বিপদ ডেকে আনবেন। প্লিজ দেখুন, আমি শুধু শুধু তো এসব করছি না। আরও দুজনের সাথে এরকম হয়েছে। দুজনের কেউ এখন বেঁচে নেই। আর এসবের পেছনে কে আছে, কি করেছে, কিভাবে, আমি সব। গেট আউট। আমি একজন ক্রাইম ইন্সপেক্টর, ভালো করেই জানেন আমি কি করতে পারি। তারপরও বলছি, আমি কি পারি সেটা আপনি ভাবতেও পারবেন না। আমি আমার আইনজীবীকে বলবো। আমার সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন, আপনার বিরুদ্ধে যেন মানহানির মামলা দেয়। আমিও ভালো করে বলছি, চলে যান এখান থেকে এখন। গেট আউট। বেস্ট অফ লাক। এতগুলো প্রশ্ন করেছি, একটারও ঠিক উত্তর দেয়নি। ওকে আমাদের খুব সাবধানে ধরতে হবে। আমার টাকা মাইরা খাবি তুই? এই দাঁড়া বলছি, দাঁড়া। লোকটা পলাইতেছে। এই দাঁড়া বলছি, আমার মানি ব্যাগ ফেরত দে। এই দাঁড়া, আমার মানি ব্যাগ ফেরত দে। আরে রুদ্র স্যার, আপনার গায়ে তো অনেক ময়লা। স্টপ!
কদিন হলো বিয়ে হয়েছে তোর? শ্রীনো, ওর সাথে কথা বলবে না, তাড়াতাড়ি এসো। এখানে সাইন করো। একদম নিখুঁত। এই সাইন দিয়ে কি করবি? যদি আমি নিজে থেকে মরে যাই কি করবি এটা দিয়ে? হ্যাঁ, এটা রুদ্রের করা প্রথম সাইন যেটা ও কেটে ফেলেছে। এটা স্ক্যান করে যে রিপোর্ট পাওয়া গেছে সেখানে ও প্রমোদ নামে সাইন করেছিল। তার মানে ও ভুলে গিয়েছিল। কেউ যখন তার নিজের নাম ভুলে অন্য কারো নাম সাইন করে সাধারণত তার কারণ হতে পারে দুটো। একটা হলো স্মৃতিশক্তি কমে যাওয়া, আরেকটা হলো অফিসিয়ালি নাম পরিবর্তন করে ফেলা। রুদ্রর ক্ষেত্রে দুটোর একটাও না। প্রশ্ন হলো প্রমোদকে, রুদ্র কেন এই নামে সাইন করেছে, আর সেটাই আমাদের খুঁজে বের করতে হবে। স্যার, আমার তো মনে হয় সে আমাদেরকে অন্য পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আরে আমার কথা শুনুন, এই কেসটা নিয়ে আমরা 3 মাস হলো কাজ করছি। এটাই একমাত্র ক্লু যেটা আমরা পেয়েছি, আর এটা ধরেই আমাদের সামনে আগাতে হবে, আর কোনো রাস্তা নেই। সবকিছু মিলিয়ে এই কেস আমাদের মাথা নষ্ট করে ফেলেছে। মিস্টার সুভাষ, কারনা ঠিক বলেছে। আমাদের জন্য এটাই ভালো। আমরা এখন এই লিডটাই ফলো করব। স্যার, মানুষ খুঁজে বের করা সহজ, কিন্তু সাইন কিভাবে খুঁজে বের করব? আমাদের এই শহরেই তো কত প্রমোদ আছে, সেখানে পুরো দেশ খুঁজে বের করতে হবে। হ্যাঁ জানি আমাদের জন্য কঠিন হবে, কিন্তু আমাদের একমাত্র রাস্তা রুদ্র। ওকে ব্যবহার করেই আমাদের সামনে আগাতে হবে। ও নাকি ইংরেজি পত্রিকা পড়া শুরু করেছে। গুপি ভাই এসব ইংলিশ বই পড়া শুরু করছে। বাবা নিজেই তো স্ট্যানফোর্ডে ক্লাস নিতে। হ্যালো হ্যালো, ইন্সপেক্টর কুমার বলছি। হ্যাঁ বলুন স্যার। তোমার বাবা প্রমোদ নামে কাউকে চিনতেন? প্রমোদ হতে পারে ওনার ছাত্র অথবা কলিগ। আসলে স্যার আমি বলতে পারছি না। আমার মা হয়তো তাকে চিনতে পারে স্যার। দাঁড়ান স্যার, আমি মাকে দিচ্ছি। ম্যাডাম, আপনি প্রমোদ নামে কাউকে চেনেন? প্রমোদ? হ্যাঁ, নারায়ণের সাথেই কাজ করতো। কাজ করতো মানে এখন করে না? না, সে এখন আর কাজ করে না। কেন বলতে পারেন? সরি, আমি জানি না। ইনস্টিটিউটে খোঁজ নিয়ে দেখেন। ওকে ম্যাম, থ্যাঙ্কস। চা কফি? নো থ্যাঙ্কস। এটা কিছুদিন আগের কনফারেন্সের ব্রোশার। ছবিতে বাম পাশের লোকটা মিস্টার নারায়ণ, পাশে যিনি আর্মি অফিসারের সাথে হাত মিলাচ্ছেন উনি ডক্টর প্রমোদ। যাক, শেষ পর্যন্ত পেলাম। স্যার, এবার চা কফি খাওয়া যাক। স্যার, ওনাকে কি এখনো এই ঠিকানায় পাওয়া যাবে? আরে আপনি জানেন না, কিছুদিন আগেই উনি মারা গেছেন। কিভাবে মারা গেছে? স্বাভাবিক মৃত্যু। আর ওনার পরিবার কোথায় আছে? আপনারা দেখি কিছুই জানেন না। যতটুকু জানি পরিবারে ওনার স্ত্রী ছাড়া তেমন আর কেউ নেই। কিন্তু কিছুদিন আগে সেও একটা কুয়ার মধ্যে পড়ে গিয়েছিল। এখন হাসপাতালে, অবস্থা ভালো না। স্যার, আমাদের অবস্থা তার চাইতেও খারাপ। ডক্টর প্রমোদের কোনো ক্লোজ ফ্রেন্ড আছে যার সাথে কথা বলা যাবে? হ্যাঁ, ভেলাইধাম নামে একজন আছেন। আপনারা উপরে সায়েন্স ল্যাবে গেলেই পাবেন। যান, আমি ফোন করে বলে দিচ্ছি। থ্যাঙ্কস। হাই স্যার। হাই। ইন্সপেক্টর কুমার। কি মরার পরেও বিরক্ত করছে নাকি? সে আমার 2 বছরের সিনিয়র ছিল। আমাদের থেকে সে খুবই মেধাবী ছিল। স্যার, প্রমোদ কি নারায়ণের অধীনে কাজ করত? হ্যাঁ, আমরা সবাই তার অধীনে কাজ করতাম, কারণ তিনি ছিলেন পরিচালক। ভেতরে আসুন। ডক্টর প্রমোদ মিস্টার নারায়ণকে তেমন একটা পছন্দ করতেন না, কারণ মিস্টার নারায়ণ রাজনৈতিক প্রভাব খাটিয়ে পরিচালক হয়েছিলেন। মনে হয় দুনিয়ার সব বই তার পড়া শেষ।
ড্রিঙ্কস? নো স্যার। আপনি নিন। থ্যাংক ইউ। কি দরকার? ডক্টর প্রমোদ মিস্টার নারায়ণকে রিপোর্ট করা পছন্দ করতেন না। ডক্টর প্রমোদ কি নারায়ণের চাইতেও বেশি মেধাবী ছিলেন? অবশ্যই, তার ধারে কাছেও কেউ আসতে পারেনি। সে পুরো ভারতে এমবিবিএস ডক্টরদের মধ্যে গোল্ড মেডেলিস্ট হয়েছিল। তারপর নিউরোসায়েন্সে ডক্টরেট, পরে তামিলনাড়ুতে ফিরে এসে আয়ুর্বেদিক চিকিৎসা শিখেছিল। এরপর সে ন্যানো মেডিসিন নিয়ে পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ের শীর্ষস্থান অর্জন করেছিল। এ সময় তার বয়স ছিল মাত্র 23, আর 50 বছর বয়সে সে নিউরোসায়েন্সে সেরাদের একজন হয়েছিল। স্যার, ওনার রিসার্চ সম্পর্কে কিছু জানেন? এটা তো আপনাদের বলা যাবে না। আর মিস্টার নারায়ণের জায়গায় কে বসবে এখনও কেউ জানি না। সেজন্য রিসার্চ নিয়ে কিছু বলা ঠিক হবে না। কি বলছেন স্যার? পুলিশকেও বলা যাবে না? এটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু। আপনি যা জানতে চাচ্ছেন তা বলা যাবে না। বললে আমাদের সমস্যা হতে পারে মিস্টার কুমার। শুনুন, এই কেসটাতে আমরা একটার পর একটা ঝামেলায় পড়েছি, যা বলে বোঝানোর মতো না। শুধুমাত্র একটা ক্লু পেয়েছিলাম আমরা, আর সেটা হলো ডক্টর প্রমোদ, যে এখন বেঁচে নেই। আপনি যদি সাহায্য না করেন তাহলে আমাদের কিছু করার থাকবে না। কি বলছেন এসব? তার মানে ডক্টর প্রমোদকে খুন করা হয়েছে? না, এমন কিছু না। তাহলে প্রমোদ কাউকে খুন করেছে নাকি? স্যার, আমি আপনাকে সব বলছি, আপনি কিছু জানলে আমাকে বলবেন। হ্যাঁ। আজ থেকে ঠিক 6 মাস আগে গান্ধীনগরে দেবী নামের একজনের খুন হয়। যে খুন করেছিল তার নাম ধীনা। সে ছিল জিম ট্রেনার। নামটা চেনা চেনা লাগছে। হ্যাঁ, মনে পড়েছে, ধীনা ছিল ডক্টর প্রমোদের জিম ট্রেনার। ওর সাথে আমি দেখেছি। কি বলছেন আপনি? ধীনা প্রমোদের জিম ট্রেনার? হ্যাঁ। আমরা যা ভেবেছিলাম তার চেয়ে বেশি মিল পাচ্ছি। কিভাবে জানি না, কিন্তু কোনো না কোনোভাবে উনি জড়িয়ে আছেন। 5টা খুন হয়েছে। খুনগুলোতে কমন বিষয়গুলো বলছি, একটু খেয়াল করে শুনবেন। একজন মানুষের অভ্যাস আর বডি ল্যাঙ্গুয়েজ হঠাৎ করেই বদলে যায়। এই যেমন ধরুন, ওরা সবসময় খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে। গ্লাস ধরে পানি খেলেও সেটাতে টিস্যু ব্যবহার করে। আর সিগারেট খাওয়া শুরু করে, সেটাও আবার একটা নির্দিষ্ট ব্র্যান্ডের। আর আরেকটা বিষয় হলো, ওরা মেয়েদের খুব একটা ভালো চোখে দেখে না। এক মিনিট। কোথায় গেল প্যাকেটটা? সিগারেট কি এই ব্র্যান্ডের? স্যার, এটাই তো। এই সিগারেট তো প্রমোদ খেত। তাদের এইসব অভ্যাস কিভাবে বদলে যায় সেটা কেউ জানে না। বদলে যাওয়ার পরেই তারা খুন করে। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো, তারা পুলিশের হাত থেকে বাঁচার জন্য কোনো রকম চেষ্টা চালায় না। আমরা খুনি পর্যন্ত পৌঁছাতে পারলেও দেখা যায় তারা নিজেরাই মরে যায়। তাই তখন আমাদের আর কিছুই করার থাকে না। আর খুনটা দেখে মনে হয় আত্মহত্যা। আর খুনি যাকে মারবে তাকে এমনভাবে ফলো করবে যে দেখে মনে হবে খুনি তাকে অনেক আগে থেকেই ভালো করে চেনে। এই সবগুলো খুনের মধ্যে শুধু মিস্টার নারায়ণের খুনের পেছনেই তার উদ্দেশ্য আছে। এ কারণেই সে গ্লাভসের ব্যবহার করেছে। এসবের সাথে প্রমোদের কি কানেকশন? কানেকশন আছে স্যার। আমরা শেষবার যে খুনিকে ধরেছি, সে প্রথমে প্রমোদ নামে সাইন করেছে, পরে আবার সেটা কেটে ফেলেছে। জেন্টলম্যান, আপনাদের কেসের সাথে ডক্টর প্রমোদ কোনো না কোনোভাবে জড়িত আছে। সেজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে ডক্টর প্রমোদের রিসার্চ নিয়ে আপনাদেরকে বলবো। যদিও এই সব কথা বলা উপর মহল থেকে নিষেধ আছে। এই রিসার্চের কথা মিডিয়া বা সাধারণ মানুষ জানলে সমস্যা হতে পারে। প্রজেক্ট হলো মায়াজাল। ডক্টর প্রমোদ এটা নিয়ে কাজ করছিলেন। একজন মানুষ আরেকজন মানুষকে কিভাবে কপি করতে পারবে সেটাই ছিল তার প্রজেক্টের মূল বিষয়। আপনি এসব কি বলছেন? ফর এক্সাম্পল, আপনি কে? মানে? আপনি কে? কুমার। দেখুন, কেউ যদি আপনার নাম জিজ্ঞেস করে তাহলে কি করবেন? আপনি তাকে নাম বলবেন। তাহলে এটা কিভাবে ঘটে? এই নাম আপনার বাবা মা রেখেছেন, আর আপনার আশেপাশের সব মানুষ এই নামে আপনাকে ডাকে। এই সব কিছু আপনি ব্রেইনে সেভ করে রেখেছেন, সেজন্য বলতে পারেন এই ব্রেইনে যা আছে সেটাই আপনি। মানুষের জীবন সবার জন্য এক, কিন্তু মানুষের ব্রেইন হয় আলাদা আলাদা। আপনার ব্রেইনে যা ছিল সেটা আপনাকে তদন্ত চালিয়ে যেতে বলেছে, আর আমার ব্রেইন আমাকে রিসার্চ নিয়ে কথা বলতে বসিয়েছে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি কারো ব্রেইন কপি করে ফেলতে পারে, তার মানে তার সব কপি করা হয়।
বায়োলজিক্যালি বলতে গেলে আমাদের স্মৃতিগুলো আমাদের মস্তিষ্কের তরল রূপ। নিউরন হলো বিন্দু যা এই তরলগুলো সংযুক্ত করে। প্রাথমিকভাবে প্রমোদ ইঁদুরের মস্তিষ্কে পরীক্ষা করছিলেন। ইঁদুর আর মানুষের ব্রেনের কার্যকারিতা প্রায় একই রকম। প্রথমে একটি সিলিকন ইলেকট্রনিক জেল ইঞ্জেকশন দেয়া হয়, যা মস্তিষ্কের প্রাকৃতিক বিদ্যুৎ সরবরাহের কাজ করে। সেই ইলেকট্রনিক জেলের লক্ষ লক্ষ ট্রান্সমিটার মস্তিষ্কের প্রতিটি নিউরনে পৌঁছে যাবে। একবার কপি করার প্রক্রিয়াটি সক্রিয় হয়ে গেলে এই ট্রান্সমিটারগুলো মস্তিষ্কের শারীরিক তথ্য সংগ্রহ করে এবং ফাইবার অপটিক কেবলের মাধ্যমে ডিজিটালভাবে স্থানান্তর করে। তারপর এটা হার্ড ডিস্কে ডিজিটালভাবে কপি করা হয়। সহজ ভাষায় যদি বলি, তাহলে একটা মিউজিক্যাল টেপের অ্যানালগ শব্দ সিডিতে রেকর্ড করার মতো। নারায়ণের আগে যিনি সিইও ছিলেন, তিনি প্রমোদের রিসার্চে মুগ্ধ হয়েছিলেন। প্রমোদ এই প্রযুক্তি ব্যবহার করে মানুষের ব্রেইন কপি করার অনুমোদনও নিয়েছিলেন। এমনকি সেই উদ্দেশ্যে তিনি ইনস্টিটিউটে একটি বিশেষ ল্যাবও নির্মাণ করেছিলেন। এটা মানুষের উপর পরীক্ষা করা হলে অনেক ঝুঁকি আছে। যেমন ব্যর্থ হলে মানুষ পাগল হয়ে যেতে পারে, বা কোমাতে চলে যেতে পারে, এমনকি মারাও যেতে পারে। মানুষের জীবনের তোয়াক্কা না করে এই পরীক্ষা সফল করার জন্য তিনি অস্থিরভাবে কাজ করছিলেন। একটা সময় পর তিনি নিজে সুইসাইড করার সিদ্ধান্ত নেন। তারপর সিলিকন ইলেকট্রনিক জেল ইঞ্জেকশন দেন। অত্যাধুনিক ওয়্যারলেস টেকনোলজির মাধ্যমে তিনি ডিজিটালভাবে তার শারীরিক মস্তিষ্ককে হার্ড ডিস্কে কপি করেছেন এবং তিনি সফলও হয়েছেন। যদিও তিনি মারা গেছেন, কিন্তু তার মেমোরি ধ্বংস হবে না যতদিন পর্যন্ত এটা ব্যাকআপ হিসাবে হার্ড ডিস্কে কপি করা থাকবে। এটা আসলে একটা পুনর্জন্মের মতো। আচ্ছা ডক্টর, কারো ব্রেনে যদি সিলিকন ইলেকট্রনিক জেল দেওয়া হয়, সেটার কি কোনো সাইড এফেক্ট পড়ে না? না, পড়ে না। এই কারণেই ওকে বিশ্বের শীর্ষস্থানীয় বিজ্ঞানীদের একজন বলা হয়। প্রমোদের উদ্ভাবন অনেক নির্ভুল। আসলে আমাদের সাথে থাকা শেষ দিন পর্যন্ত তার মস্তিষ্কে সেই ইঞ্জেকশন করা জেল ছিল। প্রমোদ পুরোপুরি স্বাভাবিক ছিল। চিকিৎসা ইতিহাসে মানুষ 30 বছর পর্যন্ত বুলেট সহ বেঁচেছিল। এই গবেষণার পরবর্তী স্তরের জন্য একজন মানুষের মস্তিষ্কের জ্ঞান, প্রতিভা, স্মৃতি এগুলোকে অন্য মস্তিষ্কে স্থানান্তর করার জন্য তিনি প্রযুক্তি তৈরি করেছিলেন। কিন্তু প্রমোদের দুর্ভাগ্য যে ততদিনে সিইও পরিবর্তন হয়ে গেছে এবং সেখানে নারায়ণ নিয়োগ পেয়েছেন। তিনি এই প্রজেক্টের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নারায়ণের কাছে অনুমোদন চাইলেন। যদি একজনের ব্রেনের ডাটা আর একজনের ব্রেনে ট্রান্সফার করতে পারি, তাহলে বলা যায় আমরা 1000 বছর বাঁচতে পারবো। পাগলের মতো কি বলছেন? পাগল মানে? হ্যাঁ, আচ্ছা বলুন তো, এখানে কি বিজ্ঞান দেখলেন? মিনিস্টারের পা চেটে এখানে বসেছেন, আপনি এইসব বুঝবেন না, এটাই শান্ত হন। সবাই আলোচনা করুন। আলোচনা করতে হবে না। বিজ্ঞান মানুষকে সাহায্য করার জন্য, মানুষকে বিপদে ফেলার জন্য না। আমি রিজাইন দেব। আমি শুধু আপনাদের মতো স্যালারি নেয়ার জন্য এখানে এসে বসে থাকি না। এই রিসার্চের জন্য আমার ওর কাছ থেকে অ্যাপ্রুভাল নেওয়ার দরকার নেই। মিনিস্টারের কাছে আমি নিজেই যাব। বলছো? প্রমোদ দাঁড়াও, শুনুন। তারপর প্রমোদ মিনিস্টারের কাছে যায় আর তাকে এই প্রজেক্ট সম্পর্কে বোঝানোর অনেক চেষ্টা করে। প্রজেক্ট মায়াজাল। আচ্ছা, কিভাবে ভাবলেন যে আমি আপনাকে এই প্রজেক্ট নিয়ে কাজ করার সুপারিশ করব? স্যার, আমার এই প্রজেক্টের মাধ্যমে আপনাকে 1000 বছর বাঁচিয়ে রাখবো। এমনকি আব্দুল কালামের মতো আমরা আর একটা কালাম তৈরি করতে পারবো। কিন্তু নারায়ণের মতো মানুষকে আপনি ইনস্টিটিউটের সিইও বানিয়ে বসে আছেন। দেশের সায়েন্স আর টেকনোলজির উন্নতি হবে কি করে? হয়েছে, থামুন। অলরেডি এই সায়েন্স আর টেকনোলজির ব্যবহার করে আকাশে স্যাটেলাইট উঠছে। আজকাল আবার 3G আর 4Gর কারণে আমাদের প্রাইভেসি বলতে কিছুই থাকছে না। যেখানে স্যাটেলাইট আমাদের জীবনের সবকিছু রেকর্ড করার জন্য আকাশে বসে আছে, সেখানে আপনি আবার মানুষের ব্রেইনে ঢোকার চেষ্টা করছেন। কোত্থেকে আসে এসব চিন্তা ভাবনা? সুস্থ মাথায় কেউ এসব ভাবতে পারে না। আচ্ছা, একটা অন্য মানুষের ব্রেইনে আপনি নিজের ব্রেইনের ডাটা ট্রান্সফার করে নিজে এভাবে 1000 বছর বাঁচতে চান? আপনি কি মরতে ভয় পান নাকি? হ্যাঁ, এই রিসার্চের ফাইলে কি এটা উল্লেখ করেছেন যে আপনার কারণে একটা সাধারণ মানুষ কোমায় আছেন? হ্যাঁ, আপনার মতো এমন বিজ্ঞানীর জন্যই আমি নিজে সুপারিশ করে মিস্টার নারায়ণকে এখানে ট্রান্সফার করে নিয়ে এসেছি। আচ্ছা, সায়েন্স মানে কি? হ্যাঁ, যা খুশি তাই করা? আপনি কি পাগল?
মিস্টার প্রমোদ, আপনার ঋষিদের কথা মনে আছে? তাদের সময় তারা আসলে কি করতেন? তারাও কিন্তু যে কোনো মানুষের মনের আশা পূরণ করে দিতে পারতেন। কিভাবে জানেন? না, কারণ তারা আপনাদের মতো বিজ্ঞানীদের জন্য এটা বলেননি। বিদেশের কতগুলো কোম্পানি আমার প্রজেক্টে ইন্টারেস্ট দেখাচ্ছে, আপনি জানেন? তাই লেখাপড়া বেশি করেছেন বলে নিজেকে বুদ্ধিমান মনে করেন? ভগবান চাইলে তিনি সবই করতে পারেন। আপনি নিজেকে ভগবান মনে করবেন না। বুঝতে পেরেছেন? কি আর বলবো, ইদানিং পলিটিশিয়ানদের কেউ বুঝতেই চায় না। এখন আপনাকে এমনি ছেড়ে দিলে যে কোনোভাবেই আপনি এই প্রজেক্টটা করেই ছাড়বেন। জন্য আমি মিস্টার নারায়ণকে বলে এই প্রজেক্টটাকে এখনই বাতিল করাচ্ছি। বুঝতে পেরেছেন? আউট। এরপর প্রমোদের সাথে আমার আর যোগাযোগ হয়নি। তিনি যে এখনো বেঁচে আছেন সেটাও আমি নিউজে দেখেছি। তবে আপনাদের কথা মতে তিনি তাহলে এখনো বেঁচে আছেন। এটা কিভাবে সম্ভব? রুদ্রকে জিজ্ঞেস করতে হবে। প্রমোদও ঠিক এইভাবে সবসময় জুতা খুলে বসত, আর সিগারেটও বাম হাতেই রাখত। মনে হচ্ছে একদম প্রমোদ। আপনার দিয়ে পাসওয়ার্ড দিয়ে এটা ব্যবহারের অনুমতি নিয়েছি। ঠিক আছে, আমি দেখছি। এটার নাম হলো ট্রুথ সিরাম। এটা যদি কারো বডিতে দেয়া যায়, দেখা যাবে সে লোকটার মনে কি চলছে তা বের হয়ে আসবে। কিন্তু আমাদের দেশে এখনও এটার ব্যবহার হয়নি। তার কারণ হলো সরকারের পারমিশন নেই। তারপরেও যদি এটার ব্যবহার করে ওর সব কথা বের করে আনেন, কোর্ট কিন্তু সেটা মানবে না। কোর্টে কি হবে সেটা পরে দেখা যাবে। আগে সব সত্যিটা খুঁজে বের করি। ওকে স্যার, যাও। ওকে, শুরু করো তাহলে। ইঞ্জেকশনটা আমরা একবারই ব্যবহার করতে পারবো। আচ্ছা। পরে আবার ব্যবহার করতে চাইলে কিছুদিন সময় লাগবে। প্রমোদ, প্রমোদ, আমাকে চিনতে পেরেছো তুমি? আমি তোমার কলিগ ভেলায়েদাম। শুনতে পাচ্ছ? তোমার ডেথ নর্মাল ছিল নাকি সুইসাইড করেছিলে? সুইসাইড। কেন কেন সুইসাইড করেছিলে বলো। প্রমোদ, দাঁড়ান। ও ইঞ্জেকশনের শক্তি আটকানোর চেষ্টা করছে। আমাদের হাতে সময় কম। নিজের ব্রেইন কপি করে অন্য মানুষের ব্রেইন তুমি কিভাবে চালাও, আর কিভাবে এসব করো তুমি বলো আমাকে প্রমোদ। আমি আমার ব্রেইনের ডিজিটাল ব্যাকআপ অন্যের ব্রেইনে রেখে দেই। আমি প্রথমে দিনাকে বেছে নিয়েছিলাম, আমার জিম ট্রেনার। আমি তার ব্রেইনে ইলেকট্রনিক জেল ইনজেক্ট করেছিলাম। এর মাধ্যমে লক্ষ লক্ষ 7 জেনারেশন নিউরন ন্যানো ট্রান্সমিটার দিনার ব্রেইনে চলে গিয়েছিল। সাথে সাথে আমি হার্ড ডিস্কে আমার ডিজিটাল স্মৃতিগুলো সেই ট্রান্সমিটারগুলোতে কপি করে ফেলি। যখন সে তার চেতনা ফিরে পাবে, তখন সে স্বাভাবিকই থাকবে। আমার পরীক্ষা সফল হয়েছে কিনা তা বোঝার জন্য আমি আত্মহত্যা করেছি। শেষ মুহূর্তে আমার ন্যানো ট্রান্সমিটারগুলো কপি করার প্রক্রিয়া সক্রিয় করার জন্য ধিনার মস্তিষ্ককে সংকেত দেয়। সংকেতের প্রথম ধাপ হলো সেই ট্রান্সমিটারগুলো ধিনার মস্তিষ্কে প্রয়োজনীয় বিদ্যুৎ শক দেয় এবং ধিনার স্মৃতিকে নষ্ট করে দেবে। অল্প সময়ের মধ্যে সেই ট্রান্সমিটারগুলোতে আমার ডিজিটাল স্মৃতিগুলো ধিনার মস্তিষ্কে কপি হয়। যখন তার জ্ঞান ফেরে এবং সে চোখ খোলে, তখন একজন নতুন ব্যক্তির মতো আমি তার মধ্যে বিরাজ করি। এভাবে যতক্ষণ আমি অন্য কারো শরীরে বেঁচে থাকবো, ততক্ষণ আমার বর্তমান স্মৃতি হার্ড ডিস্কে আপডেট হয়ে জীবিত থাকবে।
ওকে, কিন্তু তুমি জিম ট্রেনারের ওয়াইফকে কেন মেরেছো? বিরক্তিকর একটা মহিলা। এসব কি শুরু করেছো তুমি? গত কয়েকদিন ধরে যা ইচ্ছা তাই করছো, এখন ঘরে বসে সিগারেট খাচ্ছ। ছি! আর এক সেকেন্ড এখানে থাকতে পারবে না, যাও এখান থেকে। আর অ্যাক্ট্রেস ভীমসা? তুমি সেটা ভালো করেই জানো কেন মেরেছি। থ্যাংক ইউ। বিলটা নিয়ে এসো। এই, এটা কেমন অভ্যাস তোমার? গ্লাসটা তো পরিষ্কারই। এটা কোনো ল্যাব বা কেমিক্যাল না তো যে এতবার মুছতে হবে। অনেক দিনের অভ্যাস। অনেকদিন হলো ছুটিতে বাইরে কোথাও যাওয়া হয় না, তাই না? যতদূর মনে পড়ে শেষবার ঘুরতে গিয়েছিলাম আমাদের 25th অ্যানিভার্সারিতে। এখন তো মনে হচ্ছে 52 অ্যানিভার্সারিতেও যাওয়া হবে না। এই শুনেছো কি বলছে? প্রমোদ তো জীবনের অর্ধেক সময় এই ল্যাব আর রিসার্চ করে কাটিয়ে দিচ্ছে। আমাদের আশেপাশে কত সুন্দর জায়গা আছে, পরিবেশ আছে, অথচ প্রমোদ এসবে নেই। এখন থেকে সবকিছুতেই থাকবো, কোনো কিছুই বাদ যাবে না। তোমার শরীরটা পুরো ভিজে গেছে। সরি, আই এম সো সরি। সরি। এই মেয়ে, চোখে দেখো না। লিসেন, বলেছি তো আমি সরি। সরি মানে হাঁটার সময় চোখ কোথায় থাকে? শুটিং সেটে। প্রমোদ কি করছে? হ্যালো স্যার, কি হয়েছে আপনার? ম্যাডাম ইচ্ছা করে তো করেনি, তার উপর সরিও বলেছেন। কেন কথা বাড়াচ্ছেন? আমি তোমার ম্যাডাম না যে যে কারো টাচ আমার ভালো লাগবে, বুঝতে পেরেছো চামচা? বাদ দাও, এই পাগলের সাথে কথা বলে সময় নষ্ট করার দরকার নেই। শুধু শুধু সময় নষ্ট করছি। প্লিজ চলে এসো, চলে যান প্লিজ। তোকে দেখছেন বসা। তখনই আমি ঠিক করেছিলাম ওই মেকআপ ম্যানকে দিয়ে মেয়েটাকে উপরে পাঠিয়ে দেব। কিভাবে সম্ভব? কিভাবে এসব করো তুমি? হ্যাঁ, অন্য মানুষের বডিতে তুমি কিভাবে ঢুকে যাও? আমাকে বলো প্রমোদ। যখন আমি ধিনার বডিতে ছিলাম তখন আমার নেক্সট টার্গেট ঠিক করা ছিল। তখন পর্যন্ত সব স্মৃতি সেই ব্রেনে কপি করা ছিল। মারা যাওয়ার মতো পরিস্থিতি এলেই আমি অন্য ব্যক্তির ব্রেইন অ্যাক্টিভেট করে জীবিত হয়ে উঠি। এভাবে গুপি মারা যাওয়ার সময় আমি রুদ্রের ব্রেইনে চলে এসেছি। এখন আমি রুদ্রকে খুন করব। ওকে খুন করে তবেই নতুন স্মৃতিসহ নেক্সট টার্গেটে যেতে পারবো। কিভাবে করবে এটা, আর কোথায়? শুধু আমার ল্যাবেই করা যায়। কোথায় তোমার ল্যাব? আমার ল্যাব। কোথায় তোমার ল্যাব? ল্যাব। প্রমোদ, ল্যাবটা কোথায়? ল্যাব। নেক্সট টাইম জিজ্ঞেস করুন। তুমি মারা গেলে নেক্সট কার ব্রেইনে অ্যাক্টিভ হবে বলো? প্রমোদ, কে সে বলো? প্রমোদ, কাম অন ডক্টর, কে সে? কাম অন প্রমোদ, বলো আমাকে। কাম অন প্রমোদ, কাম অন। কার ব্রেইনে অ্যাক্টিভ হবে বলো? লোকটা কে? আমাকে বলো প্রমোদ। নেক্সট টার্গেট কে বলো? কার ব্রেইনে অ্যাক্টিভ হবে? কে সে? কে সে? প্রমোদ বলো। হ্যাঁ, কি করে? ছাড়ো, ছাড়। আমার সাথে চালাকি হচ্ছে, বোকা পেয়েছিস? আরে কি হচ্ছে? কি করেছিস? থামো তোমরা, থামো বলছি। কি শুরু করলে? থামো তোমরা। স্যার, আপনি ঠিক আছেন? আমি ঠিক আছি। চোখ উপড়ে ফেলবো। প্রমোদের নেক্সট টার্গেটকে যদি আমরা খুঁজে বের করতে না পারি তাহলে আমাদের সমস্ত প্ল্যান নষ্ট হয়ে যাবে। আমাদের হাতে সময় খুব কম। একটা লিস্ট করো, ফ্রেন্ডস, রিলেটিভস, স্টুডেন্টস, স্টাফস যারা প্রমোদের কাছে, তাদের সবার। ওইবার এই মহিলাটা কোন হসপিটালে জানেন? জানি না স্যার। এই যে উনি, সাইন করুন। এখানে? হ্যাঁ স্যার। এই যে শুনছেন স্যার, এই মহিলাকে? ডক্টর প্রমোদের স্ত্রী, খারাপ অবস্থা। ও, এখন পর্যন্ত একবারও জ্ঞান ফেরেনি? আমি দেখিনি, তবে একজন বলছিল একবার জ্ঞান ফিরেছিল। তাই? আরেকজন দেখলে আপনি এখানে কি করছেন?
থামো না। দেখুন ওনার মতো এখানে অনেক রোগী আছে, তাদেরকেও তো দেখতে হয়। জন তাহলে দেখুন গিয়ে, এই যে আপনার স্বামী আমাদের ঘুম হারাম করে দিয়েছে, আর আপনি এখানে আরাম করে ঘুমাচ্ছেন। এই কার্ডটা রাখুন, ওনার জ্ঞান ফিরলে সাথে সাথে আমাকে জানাবেন প্লিজ। আমরা ঠিকমতো কাজ করি না। আচ্ছা বাদ দিন না। ঠিক আছে, আপনাকে জানাবো স্যার। স্যার এখানে তো অনেকগুলো প্রোফাইল, এখানে কাকে টার্গেট করেছে কিভাবে বুঝবো? অনিতা, সাইকোলজিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আপনারা আমাকে যে লিস্ট দিয়েছেন সেখানে 135 জনের ছবি আছে। এদের মধ্যে 15 জনকে সিলেক্ট করেছি, ঠিক আছে? যেটা এই ফাইলে আমি আলাদা করে রেখেছি। এদের মধ্যে সবাই শারীরিকভাবে শক্তিশালী, আর সোসাইটিতে আলাদা সম্মান আছে। আসলে এই 15 জনের মধ্যে টার্গেটকে সেটা একমাত্র রুদ্রই বলতে পারবে। আপনি কি জানেন আমরা কি করছি, ডাক্তার প্রমোদ? পলিগ্রাফ। আমি যেন সব সত্যি কথা আপনাদের বলে দিই, সেজন্যই এটা করছেন। এই টেস্টে আমি যেমনটা ভেবেছিলাম ঠিক তাই হয়েছে। ও আমাদেরকে বোকা বানিয়েছে। ওর পালস একবার ওঠানামা করেনি, কারণ ও এটা ভালোভাবে কন্ট্রোল করেছে। স্যার এই পলিগ্রাফ টেস্টটা শুধু দেখানোর জন্য, এর পেছনে আরেকটা টেস্ট চলছিল, ফেস রিডিং। ওর ফেসের রিয়াকশন দেখে আমরা যেন বুঝতে পারি ওর মনে কি চলছে। কিন্তু ও যদি কোনোভাবে জেনে ফেলতো যে আমরা ওর জন্য কি টেস্ট করছি, তাহলে দেখা যেত সেটাও কন্ট্রোল করে ফেলছে। এই কারণে ওকে পলিগ্রাফ টেস্টের কথা বলে ওর ফেস রিয়াকশন অন্য ক্যামেরায় ধারণ করেছি। আর এই ভিডিওটা আমরা ফেস রিডার ভিনসেন্টকে পাঠিয়েছিলাম। এখানে দেখা যাচ্ছে আপনার ছবি দেখার সময় পয়েন্ট হলো 3.08, আর প্রমোদ যখন আর্মি অফিসারের সাথে হ্যান্ডশেক করছেন সেখানে পয়েন্ট 3.22। উনি দুবার ঘাবড়ে গেছেন সেটাও বোঝা যাচ্ছে। প্রমোদ যে আর্মি অফিসারের সাথে হ্যান্ডশেক করছেন তিনি মেজর সাতিয়া। মেজর আর প্রমোদ ওনারা কলেজ ফ্রেন্ড, সেটা আগেই জানতে পেরেছি। মেজর কাল সকাল 11টায় চেন্নাই আসছেন। আমাদের উচিত ওনাকে সবকিছু বুঝিয়ে বলা। আমার মনে হচ্ছে নেক্সট টার্গেট ওই মেজর সাতিয়াই হবে। তোমার মনে হলে হবে না কুমার, কারণ তিনি একজন মেজর। কোনো কিছু কনফার্ম না হয়ে তাকে কিছুই বলা যাবে না। তাছাড়া আমাদের হাতে পর্যাপ্ত প্রমাণও নেই। এই অবস্থায় আমাদের তার কাছে যাওয়া ঠিক হবে না। স্যার তাহলে আরেকটা কাজ করা যায়, সেটা হলো আমরা রুদ্রকে বলবো নেক্সট টার্গেট মেজর সাতিয়া। ও যদি তখন সুইসাইড করার চেষ্টা করে তাহলেই কনফার্ম হতে পারবো। থামো না। তাহলে এটাই করা যাক। স্যার আপনি শিওর? হ্যাঁ, এছাড়া আমাদের হাতে রাস্তা নেই। প্রমোদ, নেক্সট টার্গেট মেজর, তাই না? পলিগ্রাফ টেস্ট ছিল শুধু দেখানোর জন্য। নেক্সট টার্গেটকে সেটা আমরা বুঝতে পেরেছি। তোর টার্গেট হলো মেজর সাতিয়া, তাই না? স্যার প্লিজ একটা অটোগ্রাফ। আরে থাক কার না, মেজরের কাছ থেকে নিয়ে নেব। না, আমরা তাকেই বলি যে দেবে। প্লিজ প্লিজ স্যার, প্লিজ 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 প্লিজ। ও অটোগ্রাফ দেবে না, মনে হচ্ছে রাগ করছে। আমরা যাই প্রমোদ। কারণ এসো। কান্না কান্না প্রমোদ, ছাড় কান্না। প্রমোদ ছাড় ওকে।
কারনা ঠিক আছো? কারনা ওনারা কি বললো? যদি বেঁচে যাই তাহলে সমস্যা হবে না, কিন্তু কিন্তু কি? ডক্টর কি অবস্থা? বুলেট শরীরের গভীরে লেগেছে, যে কারণে তার ফুসফুসে সমস্যা হচ্ছে। আপাতত বুলেট বের করেছি, এখনই কিছু বলা যাচ্ছে না, সময় লাগবে। থ্যাঙ্কস ডক্টর। উনি কেন সুইসাইড করতে যাবেন? স্যার এটা কি সত্যি সুইসাইড নাকি পুলিশ এনকাউন্টার? এসব আপনারা ভাবছেন, আমরা না। স্যার শহরে একটার পর একটা খুন হচ্ছে, এই বিষয়ে আপনারা কি তদন্ত করছেন? সবাই জানতে চায়। আমাদের ডিপার্টমেন্ট তদন্ত চালিয়ে যাচ্ছে, যথাসময়ে সবকিছু আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। স্যার মেজর কি আমাদের কথা বিশ্বাস করবেন? আমরা এখনই ওনাকে কোনো কিছু বলবো না, শুধু ওনার সাথে পরিচিত হব, বুঝতে পেরেছো? স্যার এতটুকু তো আর কি করবো? উনি একজন মেজর, চাইলেই কিছু করতে পারবো না। আমাকে 1 ঘন্টা পর পর আপডেট দেবে। স্যাচুরেশন চেক করো, সাকশন 2 ঘন্টা পর পর। ওকে, আবার দেখা হবে। থ্যাঙ্কস। হ্যালো, কি হয়েছে স্যার? স্যার প্লিজ স্যার, একটা মিটিং। স্যার আমাদের হাতে এছাড়া আর কোনো রাস্তা নেই, আমরা কি করব? প্রমোদকে যদি আটকাতে না পারি তাহলে আরো খারাপ কিছু ঘটে যেতে পারে। অলরেডি আমরা সিস্টেমে বাইরে অনেক কিছু করেছি, চাইলেই আমরা মেজরের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবো না। সে অন্য সবার মতো সাধারণ কেউ না। সে যদি রাগ করে অন্য কোনো সমস্যা তৈরি করে তখন কি করবে? স্যার একটা মিটিং স্যার। নো,
বিকাল 4টায় আর্মি ক্যাম্পাসে চলে আসো। বুঝতে পেরেছো? হাই কুমার, মেজর সাতিয়া, বসো। তোমরা এখন বাইরে যাও। ওই দিন বলেছিলাম তোমাকে যে চাইলে আমি সবকিছু করতে পারি। এই যে এখন আমি মেজর, ইটস এ পাওয়ার। সামনে আমি মিনিস্টার হয়ে যাব, তারপর চাইলে প্রাইম মিনিস্টার হয়ে যাব, এমনকি আমি আমেরিকার প্রেসিডেন্টও হতে পারি। কিভাবে আটকাবে? হ্যাঁ, আমি 1000 বছর বেঁচে থাকবো, কেউ আমাকে মারতে পারবে না। এক জীবনে আমার 5 বার জন্ম হয়েছে, বুঝতে পেরেছো? এখন আমি যা বলবো সেটাই শুনবে, শুধু শুধু আমার সাথে লাগতে এসো না। অটোগ্রাফ লাগবে তোমার বয়েজ। ভয়াবহ অবস্থা। আমাদের তার ল্যাব কোথায় আছে সেটা খুঁজে বের করতে হবে, আর ওই হার্ড ডিস্ক যে করেই হোক লাগবে। আমাদের টিম হয়ে কাজ করতে হবে। প্রথমে ল্যাব খুঁজতে হবে, বুঝেছো? আর হার্ড ডিস্কটা নষ্ট করে ফেলতে হবে। তারপর মেজর কি করে, কোথায় যায় সেগুলো নজর রাখতে হবে। অন্য টিম আনিতার দেওয়া লিস্টে বাকিদের উপর নজর রাখবে। ফ্রেন্ডস অফ পুলিশ, ডিটেকটিভস, রিটায়ার্ড পুলিশ অফিসার সবাইকে লাগবে। একটু আগেই ওনার জ্ঞান ফিরেছিল, সেজন্যই কল করেছিলাম, কিন্তু এখন উনি আবার আগের মতোই হয়ে গেছেন। ম্যাডাম, দেখুন কি বলে। আপনার হাজবেন্ডের একটা ল্যাব আছে, জানেন সেটা কোথায়? ম্যাডাম, এটা কি বোঝাতে চাচ্ছেন? জানি না, বৃত্ত মনে হচ্ছে। কয়েন, চাঁদ, ডোনাট, রিং, মিষ্টি, কি সব বলে যাচ্ছে? এখানে বসো। কি হয়েছে? ছোটবেলায় ও যে কুয়ার মধ্যে পড়ে গিয়েছিল, রক্ত দেখে সে কথা মনে হয়েছে। কিন্তু কিছুদিন আগে সেও একটা কুয়ার মধ্যে পড়ে গিয়েছিল, এখন হাসপাতালে, অবস্থা ভালো না। কি বললে তুমি? ছোটবেলায় তুমি যে কুয়ার মধ্যে পড়ে গিয়েছিলে। প্রমোদের ওয়াইফ গোল কিছু লিখেছে, তার মানে কুয়া হতে পারে। হ্যাঁ, আর প্রমোদের বাড়ির পেছনে একটা কুয়া আছে। এক্স্যাক্টলি। এখনই ওটা আমাদের চেক করতে হবে। আপনার জন্য অপেক্ষা করছিলাম। এটা তো আটকানো। দেখো এটা খুলতে পারো কিনা। স্যার, মনে হচ্ছে কিছু আছে। একটা ড্রিল মেশিন নিয়ে এসো। ওকে স্যার।
আর একটু সময় দিন স্যার, হয়ে যাবে। ও ইয়েস, খুলেছে। ওয়াও, কি বিশাল ল্যাব বানিয়েছে। বাহ, মেজর স্যার, ল্যাবটা তো আমরা খুঁজে পেয়েছি, এবার আপনাকে কে বাঁচাবে? এইরকম ল্যাব আমাদের ইনস্টিটিউটেও একটা আছে। এটা জাস্ট একটু আলাদা, তাছাড়া সবই একরকম। এইখানে একটা জিনিস মিসিং মনে হচ্ছে। মিস্টার কুমার, দেখুন, পাসওয়ার্ড ছাড়া ওপেন করা যাবে না। এটার জন্য হ্যাকার লাগবে। ওপেন করা সহজ হবে না। এটা খুবই স্ট্রং র্যান্ডম পাসওয়ার্ড জেনারেটর। স্যার, আমাদের কিছু করার নেই, কারণ 5 মিনিট পর পর এই পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাচ্ছে। এই, কি হয়েছে তোমার? স্যার, একটু কল কেটে দিচ্ছি, বুঝতে পারছো না? এই, আরে কি হয়েছে? হ্যাঁ, কাঁদছে নাকি? এখানে সিগন্যাল পাচ্ছি না, বাইরে গিয়ে কল দিচ্ছি। ভিডিও কল? কারনা, তুমি আমার কথা শোনো। কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? আমাকে মেরে ফেলবে, আমাদের সন্তানদের বাঁচাও। লোকটা যা বলে তুমি তাই করবে, প্লিজ। মা, স্যার, আমরা যদি কোনোভাবে জানতে পারি এই পাসওয়ার্ড কোন কোম্পানি থেকে জেনারেট করা হচ্ছে, তাহলে কিছু একটা করা যাবে। মেশিন ভেঙে ফেলবো নাকি? তাহলে কি সমাধান আসবে নাকি স্যার? এখন এত ভাবার সময় নেই, কিন্তু ভেবেচিন্তেই করা উচিত। অজয়, অজয় স্যার, এখানে বক্সটা কোথায়? জানি না, একটু আগে কারনা স্যার এসেছিলেন। স্যার, ওদের ছেড়ে দিন স্যার, ওদের
বলতাম দুপুরে খেতে, কিন্তু এত পুলিশ নিয়ে এসেছেন কিভাবে বলি? ইউ আর আন্ডার অ্যারেস্ট মেজর। আমাদের কাছে প্রমাণ আছে। ডক্টর প্রমোদের ল্যাব সম্পর্কে আমাদের সব জানা হয়ে গেছে মেজর। 1 সেকেন্ড। প্লিজ, আমার সাথে কোনো চালাকি চলবে না। যদি এসব করো তাহলে সোজা গুলি করে দেবো। কি ব্যাপার বাবা, কোথায় যাচ্ছ? ঝাল কিছু রান্না করো, রাতে এসে খাবো। গাড়ি চালাও। কাম অন। সবগুলো রাস্তা খুলে দাও। ওকে স্যার। এটাতে 12টা বুলেট আছে, হবে না? একজন মেজর হয়ে এসব করা ঠিক হচ্ছে না। তুমি কি জানো এমন কি চাওয়া আছে যেটা মানুষ সারা জীবন চাইতে পারে? বেঁচে থাকা। ডিজেল নিতে হবে। ওকে। ওর থেকে দূরে থাকো, ও যে কোনো কিছু করে বসতে পারে। কোথায় যেতে পারে? কোথায় যেতে পারে? পেয়েছি, শ্রীরামের কাছে গেছে। শুধুমাত্র ওরই ল্যাব অ্যাক্সেস আছে। শহরে পুলিশ এবং মেজরের মধ্যে একটি সংঘর্ষের ব্যাপারে আপনারা ইতিমধ্যেই জেনেছেন। পেট্রোল বাঙ্কে বন্দুকের গোলাগুলি হয়েছে এবং এই দুর্ঘটনায় কয়েকজন নিহত হয়েছেন। এই বিষয়টি তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রমোদ, নমস্কার। নমস্কার। বসুন, বসুন না। কেমন আছেন আপনারা?
ভয় পেও না। এই ইনহেলার নিয়ে এসো। ওকে স্যার। ইনহেলার কোথায়? আমি যদি তোমাকে না মারি তাহলে ওই লোক বাবাকে মেরে ফেলবে। কি বলছো সব তুমি? এই গান তুমি কোথায় পেলে? মুভ। তুমি একদম ভয় পেও না, তোমার ভাই অসুস্থ। ইনহেলার কোথায়? এই থামো। ফোন রাখো, তাড়াতাড়ি করো। মুভ। নড়বে না, একদম নড়বে না বলছি। কথা শোনো, নড়তে না করেছি, নড়বে না, আমি কিন্তু গুলি করে দেবো। %% from what brain data copy. Brain ready for transfer.
Brain be ready. এখন তুমি আমাকে গুলি করতে পারো কুমার, কিন্তু ওর কি হবে? আমাকে প্লিজ প্লিজ কুমার, আমার দিকে তাকাও। হ্যাঁ কুমার, কুমার ওদিকে তাকিও না, আমার দিকে তাকাও, আমাকে গুলি করো। কাম অন, শুট মি কুমার, শুট মি। শুট মি কুমার। কুমার